আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি বিজেপি নেতার। চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ত্র উৎপাদন দ্বিগুণ করার পদক্ষেপ। ভারতের শত শত স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি। ফিলিপাইনে মৌসুমি ঝড়ের আঘাতে নিহত ২৬, নিখোঁজ ১৪। কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রুশ বাহিনীর, নিহত ৪। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস নেতা কে.সি. ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর তিনি কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশ্যে চিঠি লিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভেনুগোপাল বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত, কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস বিজেপির মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাকে কাঁপিয়ে দিয়েছে। চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে। হুমকিদাতাদের অনেকেই বিজেপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। একই সঙ্গে এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ভেনুগোপাল। কংগ্রেস বলেছে, একজন ক্ষুদ্র নেতার এই বেপরোয়া মন্তব্য আসলে ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক বিষাক্ত ঘৃণার পরিবেশের প্রতিচ্ছবি, যা বিরোধী দলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলছে। ভারতে পলাতক স্বৈরাচার হাসিনাও ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বাংলাদেশে ভোট কারচুপি ও টানা ৩টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগ। হাসিনার ফ্যাসিবাদী আমলে নজিরবিহীন দমন পীড়ন ও গুম খুনের শিকার হন বিএনপি, জামায়াত সহ বিরোধী দল ও মতের মানুষ। ভারতেও বর্তমান ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে ভোট চুরি ও নির্বাচনে কারচুপির অভিযোগ তুঙ্গে। মোদির আমলে অন্য সময়ের তুলনায় বেশি দমন পীড়নের শিকার হচ্ছেন বিরোধী দলগুলো। বিশ্লেষকরা বলছেন, ভারতের রাজনীতির বর্তমান অবস্থা অন্য সব সময়ের তুলনায় ভিন্ন। সাম্প্রতিক বেশ কিছু বিষয় ইঙ্গিত দেয় আওয়ামী লীগের পথেই হাঁটছে মোদির বিজেপি। এদিকে ভবিষ্যতে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকা কম অস্ত্রের মজুদ নিয়ে শঙ্কিত দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ কারণে 12টি গুরুত্বপূর্ণ অস্ত্রের ওপর জোর দিয়ে উৎপাদন হার দ্বিগুণ বা এমনকি 4 গুণ বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এমনটি জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ চাহিদা সম্পন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত ত্বরান্বিত করার জন্য পেন্টাগনের নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিদের মধ্যে উচ্চ স্তরের বৈঠকের মাধ্যমে বিষয়টি উদ্যোগ কার্যকর হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেলকে এই প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী হেক্সেথ আমাদের সামরিক শক্তি বৃদ্ধি এবং যুদ্ধাস্ত্র উৎপাদন ত্বরান্বিত করার জন্য অসাধারণ উপায়গুলো অন্বেষণ করছেন। এই প্রচেষ্টা প্রতিরক্ষা শিল্পের নেতা এবং পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। উৎপাদন ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়েও প্রশ্ন আছে। গত জুলাই মাসে সই করা ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল বিলটিতে 5 বছরের জন্য অতিরিক্ত $25 বিলিয়ন অস্ত্র তহবিল দেওয়া হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন পেন্টাগনের আরও কয়েক বিলিয়ন ডলার বেশি খরচ করতে হবে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে রাশিয়ার তীব্র বোমাবর্ষণ থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য প্যাট্রিয়ট সহ ব্যয়বহুল ইন্টারসেপ্টরের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে ওঠা যাচ্ছে না। মার্কিন কর্মকর্তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আশপাশের ঘাঁটি এবং মিত্রদের সুরক্ষার জন্য এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর আরও বেশি ব্যবহার চান। জুনের মধ্যে ট্রাম্প প্রশাসন আরও আক্রমণাত্মক উৎপাদন লক্ষ্য নির্ধারণ করেছিল। এরপর ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘর্ষের সময় আমেরিকা শত শত উচ্চ মানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার আরও কমে যায়। মার্কিন সংবাদ মাধ্যমটি আরও জানায়, চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য পেন্টাগন 12টি অস্ত্রের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে।
এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লির ৩০০টির বেশি স্কুল ও প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ জানায় টেরোরাইজার্স 111 নামে একটি গোষ্ঠী ইমেইলে বোমা হামলার হুমকি দিয়ে বার্তা পাঠায়। পুলিশ আরও জানায় দিল্লির ৩০০টিরও বেশি স্কুল ও প্রতিষ্ঠানে ইমেইলে রোববার সকাল ৬টা ৮ মিনিটে বার্তাগুলো আসে। দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি দিল্লি বিমানবন্দরেও একটি ইমেইল পাঠানো হয়েছে। ইমেইলে লেখা ছিল, ভবনের চারপাশে বোমা, প্রতিক্রিয়া দেখাও অথবা বিস্ফোরণের মুখোমুখি হও। এতে বলা হয়, ভবনের চারপাশে বোমা রাখা হয়েছে, এগুলো নিষ্ক্রিয় করতে ২৪ ঘন্টা সময় আছে। নিষ্ক্রিয় করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেয় ইমেইল বার্তায়। দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, মেইল পাওয়া স্কুলের মধ্যে রয়েছে দ্বারকার CRPF পাবলিক স্কুল এবং কুতুব মিনারের কাছে সর্বোদয় বিদ্যালয়। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ বাহিনী, দমকল বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে হুমকির শিকার স্কুলগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করে, তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বারবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে DPS দ্বারকা, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং আরেকটি সর্বোদয় বিদ্যালয় সহ অনেক স্কুল এই ধরনের হুমকি পেয়েছিল। এদিকে প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার আঘাতের ধকল কেটে যাওয়ার আগেই মৌসুমী ঝড় বুয়ালই আঘাত হেনেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। এই ঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন ২৬ জন, আহত হয়েছেন ৩৩ জন এবং এখনও নিখোঁজ অবস্থায় আছেন কমপক্ষে ১৪ জন। রোববার এক বিবৃতিতে ফিলিপাইনের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় আঘাত হানলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিকল প্রশাসনিক অঞ্চল, কাগায়ান উপত্যকা, কার্ডিল্লেরা প্রশাসনিক অঞ্চল, লুজন প্রদেশ এবং ভিসায়াস প্রদেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল। বিকলের বিভিন্ন এলাকা থেকে ৯ জন, কাগায়ান থেকে ৮ জন, কার্ডিল্লা থেকে ৪ জন, লুজন থেকে ২ জন এবং ভিসায়াস থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ মোকাবেলা দপ্তর। নিহত, আহত ও নিখোঁজদের সবাই ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের শিকার হয়েছেন। শনিবার আঘাত হানার আগের দিন শুক্রবার ভারী বর্ষণ শুরু হয়েছিল ফিলিপাইনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে। শুক্রবার থেকে উদ্ধার অভিযানে নামেন দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার উপকূলীয় এলাকা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ৭,৩৮,৪১৪টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পরও এখনও ২,৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৪৬,৬১১টি পরিবারের মোট ১,৬৩,৩১৭ জন সদস্য। এছাড়াও প্রবল বৃষ্টি, বন্যা, ঝড়ো বাতাস ও ভূমিধসের জেরে মোট ৮,৯১৬টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এদিকে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে ৫৯৬টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, টানা ১২ ঘন্টায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। নিক্ষিপ্ত ৫৯৫টি ড্রোনের মধ্যে ৫৬৮টি এবং ৪৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৩টিকে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম। বাকি যেগুলো ধ্বংস করা সম্ভব হয়নি সেগুলোর আঘাতেই ঘটেছে হতাহতের ঘটনা। নিহত এবং আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করেছেন জেলেনস্কি। ব্যাপক এই ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎ কেন্দ্র এবং কিয়েভে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানান তিনি। টেলিগ্রাম বার্তায় যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আন্তর্জাতিক সংস্থা G7 এবং G20-কে রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের শহরতলি এলাকা। রয়টার্সের সাংবাদিকরা সরেজমিন সেই এলাকা পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন, সেখানে বেশ কয়েকটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মাঝরাতে সতর্কবার্তা সাইরেন বেজে ওঠার পর শহরতলি এলাকার বাসিন্দারা দ্রুত অ্যাপার্টমেন্ট ভবনগুলোর ভূগর্ভস্থ গ্যারেজ এবং ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।